নমস্কার। গল্পালাপের ৬০তম পর্বে আপনাদের জানাই সুস্বাগত। আজ আপনারা শুনবেন সমরেশ বসু রচিত ছোট ভৌতিক গল্প উত্তর সিকিমের ভূত বাংলোর শ্রুতি নাট্যরূপ। অনেকদিন পর আমাদের গল্পালাপে দুটি নতুন কণ্ঠের সংযোজন হতে চলেছে এবং যারা নতুন যোগদান করছেন তারা হলেন যথাক্রমে উর্নিশা ও প্রধান। চলুন শুনি উত্তর সিকিমের ভূত বাংলো। এবার আমি তোমাদের গোগলের গল্প শোনাতে পারলাম না, তাই ঠিক করেছি এবছরে আমি নিজের চোখে দেখা একটা ভুতুড়ে ঘটনার কথা তোমাদের শোনাব। ভুতুড়ে ঘটনাটি সত্যি ভূতের কাণ্ড কারখানা কিনা সেটা তোমরাই বিচার করবে। প্রায় 14 বছর আগে আমি প্রথম সিকিমের রাজধানী শহর গ্যাংটকে বেড়াতে গিয়েছিলাম। কোথায় কোন হোটেলে উঠব সেসব আগের থেকেই ঠিক করা ছিল, কিন্তু সেখানে কারোকেই যে চিনি নে। আমি একলা মানুষ, গল্প করার কথাবার্তা বলার লোক নেই, একমাত্র হোটেলের মালিক আর তার মেয়ে বউ ছাড়া। হোটেলের মালিক ছিল একজন বাস্তুহারা তিব্বতী। চীনারা যখন তিব্বত দখল করে নিয়েছিল তখন দলাই লামার সঙ্গে হাজার হাজার তিব্বতী ভারতবর্ষে চলে আসে আর নানান জায়গায় ছড়িয়ে পড়ে। এখনও সেই সব তিব্বতীরা আমাদের দেশেই থেকে গিয়েছে। গ্যাংটক শহরের সবচেয়ে বড় সৌন্দর্য হল প্রায় 2 কিলোমিটার জায়গায় অনেকটাই সমতল। শহরের বাজার, দোকান পাট, হোটেল, রেস্তোরাঁ সবই সেই সমতল রাস্তার দুধারে। আর এই রাস্তায় ঘুরতে ঘুরতে নীল আকাশের গায়ে সবসময় দেখতে পেতাম কাঞ্চনজঙ্ঘার বেশ বড় একটা অংশ মাথা তুলে দাঁড়িয়ে আছে। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার রঙও বদলাতে থাকত। সেই দিকে তাকালে বাকিটা সবই নিচের পাহাড়ি অঞ্চল, গাছপালায় নিবিড় সবুজ আর নীল দেখাত। আবার অন্যদিকে পাইন, দেবদারু, নানা গাছের ফাঁকে ফাঁকে পুলিশের ব্যারাক, সরকারি অফিসগুলোও দেখা যেত। সমতল পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতাম এককালের রাজা ছাগিয়ালের প্রাসাদের দিকে। সেখানে একটা বৌদ্ধ মন্দিরে দেখতাম তিব্বতী লামা ও ভক্তরা গম্ভীরভাবে মন্ত্রোচ্চারণ করছেন, আর একটি অনির্বাণ প্রদীপ সব সময় জ্বলছে। অনির্বাণ প্রদীপ মানে হলো যে প্রদীপ একবার জ্বালালে আর কখনো নিভবে না। তিব্বতী বৌদ্ধের কাছে এই অনির্বাণ প্রদীপ খুবই পুণ্যের একটা জিনিস। দুদিন বাদেই একজন বাঙালি ভদ্রলোক এসে আমার সঙ্গে আলাপ করলেন। তিনি একটি সংবাদ প্রতিষ্ঠানের সংবাদদাতা। জিজ্ঞাসা করলুম, কি করে জানলেন যে আমি এখানে এসেছি? সাংবাদিক ভদ্রলোক হেসে বললেন, আমাদের কাছে কোনো সংবাদই চাপা থাকে না। কলকাতার এক খবরের কাগজের সাংবাদিক বন্ধু আমাকে টেলিফোনে জানিয়েছেন আপনি গ্যাংটক বেড়াতে এসেছেন। খবর পেয়েই হোটেলগুলোতে খোঁজ নিয়ে জানলুম আপনি এই হোটেলে উঠেছেন। ব্যাস, তাই আপনার সঙ্গে আলাপ করতে এলুম। আমিও ভদ্রলোককে পেয়ে বেশ খুশি হলাম। তিনি ওর বাড়িতে আমাকে নিয়ে গেলেন, তার স্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তাদের একটি 5 বছরের মেয়ে ছিল। হাসি খুশি মেয়েটির সঙ্গেও আমার খুব ভাব জমে গিয়েছিল। সে আমাকে গ্যাংটকের অনেক গল্প শোনাতো। সাংবাদিক ভদ্রলোক গ্যাংটকে যা কিছু আমাদের দেখবার প্রায় সবই ঘুরিয়ে দেখিয়েছিলেন মিলিটারি ক্যাপ্টেন টি কে বাসুর সঙ্গে।
টি.কে. বাসু অর্থাৎ তাপস কুমার বাসু। গ্যাংটকের মতো জায়গায় একজন মিলিটারি ক্যাপ্টেনের সঙ্গে আলাপ হওয়া খুবই সৌভাগ্যের বিষয়। ক্যাপ্টেন বাসু একদিনের আলাপেই আমার এমন বন্ধু হয়ে গেলেন যে পরের দিনই তিনি আমাকে তাদের মিলিটারি মেসে দুপুরে খাবার নিমন্ত্রণ করলেন। বললেন, আপনি হোটেলেই তৈরি হয়ে বসে থাকবেন কেমন? আমি নিজে আসতে না পারলেও গাড়ি পাঠিয়ে দেব। মিলিটারি ড্রাইভার আপনার খোঁজ করে ঠিক আপনাকে নিয়ে যাবে। গ্যাংটকের মতো জায়গায় এরকম একজন ক্যাপ্টেনকে পেয়ে আমার খুব আনন্দই হলো। পরের দিন একটি মিলিটারি পোশাক পরা সর্দারজি অর্থাৎ শিখ ড্রাইভার বেলা 11টায় হোটেলে পৌঁছলেন। আমি হোটেলের নিচের তলার রেস্টুরেন্টে বসেছিলাম। ড্রাইভার সর্দারজি হোটেলের মালিককে আমার নাম বলতেই তিনি আমাকে দেখিয়ে দিলেন। সর্দারজি আমাকে একটা ছোট্ট চিরকুট দিলেন। তাতে লেখা ছিল, দাদা, ড্রাইভার যশবন্ত সিং আপনাকে নিয়ে আসবে কেমন? আপনি এর সঙ্গে চলে আসবেন। ইতি তাপস। আমি যশবন্ত সিংয়ের সঙ্গে একটি জিপে চেপে বেরিয়ে পড়লাম। সমতল পাহাড়ি পথ বেয়ে মিলিটারি মেসে যেতে যেতে আমার রীতিমতো ভয়ই লাগছিল। মেসটা ছিল একটা পাহাড়ের মাথায়। রাস্তাটা এমন উঁচু আর খাড়া, একটু এদিক ওদিক হলেই একেবারে সোজা জমালয়ে যেতে হবে। যাই হোক, মেসে পৌঁছলুম। সামনে লন। একটা গাড়ির পক্ষে পুরোপুরি পাক খাবার মতো জায়গা নেই। মেস রুমটা বেশ বড়। ক্যাপ্টেন টি.কে. বাসু ছাড়াও আরও বেশ কিছু ভদ্রলোক ভদ্রমহিলা ছিলেন। ভদ্রলোকেরা সকলেই নানা স্তরের অফিসার এবং যিনি মিলিটারি ডাক্তার ছিলেন তিনি একজন উড়িয়া। ক্যাপ্টেন বাসু ছাড়া আর কোনো বাঙালি না থাকলেও সকলের সঙ্গেই আমার খুব ভাব হয়ে গেল। অনেক রকম রান্না হয়েছিল, সবই দেশীয় রান্না। মাংসের বিরিয়ানি কাবাবের কোনো তুলনাই ছিল না। খাওয়া দাওয়া মিটতেই প্রায় বেলা 3টে বেজে গিয়েছিল। ক্যাপ্টেন বাসুই ছিলেন মেসের ইনচার্জ, আর মেসের গায়েই ছিল তার ছোট্ট 2 কুঠুরির থাকবার ঘর। সেখানে বিশ্রাম নেওয়ার সময়েই ক্যাপ্টেন বাসু আমাকে বললেন, উত্তর সিকিম হলো এখন মিলিটারির হাতে। সেখানে সাধারণ মানুষ এখান থেকে যেতে পারে না, বিশেষ অনুমতি লাগে। আর উত্তর সিকিমে যারা বাস করে তারাও কেউ এদিকে আসতে পারে না। এই সীমান্ত অঞ্চলে সামরিক কড়াকড়ি খুব বেশি। তবে আপনি যদি উত্তর সিকিমে বেড়াতে যেতে চান, আমি তার ব্যবস্থা করতে পারি। আমাদের সঙ্গে গেলে আপনার কোনো অনুমতিরও দরকার হবে না। আমি তো শুনে বেজায় খুশি, তখনই রাজি হয়ে গেলুম। দুদিন পরেই সকালবেলায় একটা জুঙ্গা জিপে চেপে আমরা উত্তর সিকিমের উদ্দেশ্যে রওনা হলো। জুঙ্গা জিপ এমন গাড়ি যে খাড়া পাহাড়ি পথে চলতে পারে। ক্যাপ্টেন বাসু ছাড়া আমি, ডাক্তার মেজর মোহান্তি ও তার স্ত্রী ছিলেন। গাড়ির চালক ছিলেন সেই যশবন্ত সিংহ। উত্তর সিকিমের পথটা গিয়েছে তিস্তার উৎসের দিকে, অর্থাৎ তিস্তা যেখান থেকে বরফ গলে পাহাড় থেকে নেমে শিলিগুড়ির পাশ দিয়ে সমতলে নেমেছে, আমরা সেই উপরেই উঠছিলাম। আর আস্তে আস্তে পাহাড় পর্বতের দৃশ্য বদলে যাচ্ছিল। খুব সংকীর্ণ রাস্তা দিয়ে খাড়া পাহাড়ের গা ঘেঁষে আমাদের জিপ চলছিল, আর তিস্তাকে একটা সরু নীল ফিতের মতো অনেক নিচে দেখা যাচ্ছিল। গাছপালা কমতে কমতে আমরা পৌঁছে গিয়েছিলাম বরফের রাজত্বে। চারিদিকের পাহাড়ই অধিকাংশ বরফে ঢাকা। রাত্রে আমরা যেখানে থাকব সেখানে রান্নার ব্যবস্থা হবে, কিন্তু দুপুরের খাবার সঙ্গেই নেওয়া হয়েছিল। ঠিক হয়েছিল একটা বাংলোয় আমরা দুপুরের খাবার খাব, সেখানেই একটু বিশ্রাম করব। বাংলোটা মিলিটারির অধীনেই ছিল, কিন্তু ডাক্তার মেজর মোহান্তির স্ত্রী মিসেস মোহান্তি ভয় পেয়ে বললেন, আমি শুনেছি ওটা নাকি ভূত বাংলো।
আমি কিন্তু ওখানে ঢুকবো না। মিসেস মোহান্তির কথা শুনেই সবাই একেবারে হেসে উঠল। ক্যাপ্টেন বাসু বললেন, মিসেস মোহান্তি, দিনের বেলা সেখানে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু তাছাড়া বাংলোটা মিলিটারি পাহারা দেয়। বাইরের ঘরে অফিসাররা মাঝে মাঝে অফিসের কাজ নিয়েও বসেন। দুটি খুব ভালো শোবার ঘর আর বাথরুম আছে এখানে। আরে আমরা তো আছি, আপনার কোনো ভয় নেই। প্রায় বেলা 1টার সময় আমরা সেই বাংলোর সামনে এসে দাঁড়ালাম। চারিদিকেই বরফে আবৃত পাহাড়। উত্তরে আকাশের গায়ে তুষার ঢাকা পর্বত ছাড়া কিচ্ছু নেই। কোথাও কোনো শব্দও নেই, এমনকি একটা পাখির ডাকও শোনা যায় না। বাংলোর গেটেই দেখা গেল বন্দুক হাতে একটি সিকিমি সৈনিক পাহারা দিচ্ছেন। আমাদের আসা সংবাদ নাকি তাকে আগেই দেওয়া হয়েছিল। সিকিমি সৈনিক মিলিটারি কায়দায় সেলাম ঠুকে বাংলোর দরজার তালা খুলে দিল। আমরা ভিতরে ঢুকলাম। বাংলোর বাইরের ঘরটা বেশ বড়। সোফা সেট ছাড়াও রয়েছে মস্ত বড় একটা টেবিল, অনেকগুলো চেয়ার, টেবিলের উপর রাখা জল ভরা কাচের জগ, অনেক প্লেট থাকে থাকে সাজানো, আর ডজনখানেক জলের গেলাস। আমি বাংলোর ভিতরে অন্যান্য ঘরগুলো দেখে এলাম। সত্যি বেশ সুন্দর সাজানো ঘর। খাটের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন। ডাক্তার মোহান্তি নিজেই মিস মোহান্তিকে নিয়ে একটা শোবার ঘরে ঢুকলেন। ক্যাপ্টেন বাসু ড্রাইভারের সাহায্যে গাড়ি থেকে খাবার নামিয়ে টেবিলের উপর সাজালেন। ডাক্তার মোহান্তি বাইরের ঘরে এসে বললেন, আমার স্ত্রীর ভীতি কেটে গেছে, উনি এখন বেশ খুশি। আমার খুব শীত করছিল। তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটা শোয়ার ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে খানিকক্ষণ বিশ্রাম করবার জন্য ব্যস্ত হয়েছিল। এই সময়েই হঠাৎ মিসেস মোহান্তির একটি আর্তচিৎকার ভেসে এলো। তিনি ছুটতে ছুটতে বাইরের ঘরে এলেন। দেখলাম তার চোখ ভয়ে ও আতঙ্কে একেবারে বিস্ফারিত। মুখে বোধহয় জল দিয়েছিলেন, মুখটা একেবারে ভেজা। আমরা সবাই তাকে একটা সোফায় বসিয়ে দিলাম। তিনি প্রথমে কোনো কথাই বলতে পারছিলেন না। তারপর কোনো রকমে যা বললেন তা হলো বাথরুমের জানলাটা নাকি হঠাৎ বাতাসের ঝাপটায় খুলে যায়। জানলায় কোনো গরাদ ছিল না। জানলায় দেখা যায় বিকট দর্শন একটা মুখ, মাথায় লম্বা লম্বা চুল, বেনি পাকানো, অথচ মুখে ঝুলের মতো গোঁফ দাড়ি। সে হাসছিল না কি করছিল বোঝা যায়নি। কেবল তার মস্ত লাল জিভ আর বোগড়া বোগড়া বড় দাঁত দেখা গিয়েছিল। সে অদ্ভুত শব্দ করে মিসেস মোহান্তির দিকে হাত বাড়িয়ে দেয়। তখনই তিনি কোনো ক্রমে দরজার ছিটকিনি খুলে বেরিয়ে আসেন। সব শুনে ক্যাপ্টেন বাসু তৎক্ষণাৎ সিকিমি সৈনিকটিকে নিয়ে বাইরে ছুটে গেলেন। ডাক্তার মিসেস মোহান্তির পাশে বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। আমি মনে মনে অবাক হচ্ছিলাম। আশেপাশে কোনো মানুষের বসতি নেই। ওরকম অদ্ভুত মূর্তি এই বরফে ঢাকা পাহাড়ে কোথা থেকে এলো? মিসেস মোহান্তি আবার বললেন, ক্যাপ্টেন বাসু আমার সমস্ত কথা না শুনেই চলে গেলেন। সেই মূর্তিটা, আমার যখন ছিটকিনিটা খুলবার চেষ্টা করছি তখন হঠাৎ মূর্তিটার চেহারা কেমন বদলে গেল। দেখলাম একটা মাথা এলানো চুল পাহাড়ি মেয়ে খিলখিল করে হাসছে। আমার তার গলায় অনেক রঙের পাথরের মালা। সে তার এমন লম্বা লম্বা হাত দিয়ে আমার দিকে বাড়িয়ে দিয়েছিল। ছিটকিনিতে যদি আমি না খুলতে পারতাম আমাকে নির্ঘাত সে ধরে ফেলতো। তোমরা সেই বিকট হাসি কেউ শুনতে পাওনি? ডক্টর মোহান্তি মাথা নেড়ে বললেন, আমি তো কিছুই শুনিনি। প্রায় 15 মিনিট পরে ক্যাপ্টেন বাসু ফিরে এসে জানালেন তিনি নাকি কোথাও কিছু দেখতে পাননি। কাছে পিঠের মধ্যে বাংলোর পিছনে পাহাড়ের উপরে একটা ছোট্ট বৌদ্ধ মন্দির আছে। সেখানে একটা আলাদা কাঠের বাড়িতে
একটি তিব্বতী পরিবার রয়েছে। সেখানে ওরকম কোনো মানুষের মূর্তি দেখা যায়নি। তাছাড়া ক্যাপ্টেন বাসু সিকিমি সৈনিকটিকে নিয়ে এত তাড়াতাড়ি গিয়েছিলেন, কেউ পালাতে গেলে তিনি নিশ্চয়ই দেখতে পেতেন। তাছাড়া সিকিমি সৈনিকটি বলল, পিছনে পাহাড়ে তিব্বতী পরিবারটি খুবই ভালো। তারা এই পাহাড়ে খুব কষ্ট করে কিছু ফসল করে আর তা খেয়েই বুদ্ধের সেবা করে বেঁচে আছে। ক্যাপ্টেন বাসুকে বলে আমি ভিতরে একটি শোবার ঘরে গেলাম। জোঙ্গা জিপে অনেকটা পথ এসে আর পেট ভরে খেয়ে আমার যেন শীতটা আরও বেশি লাগলো। কম্বল জড়িয়ে শুয়ে পড়লুম। ঘুমের দরকার ছিল না, ঘুম আসছিলও না। আমি একটু আরাম করতেই চাইছিলাম। শুয়ে শুয়ে মিসেস মোহান্তির দেখা ঘটনার কথাও ভাবছিলাম। ভাবতে ভাবতে আমার যেন একটু তন্দ্রার ঘোর এসে গিয়েছিল। শুনতে পেলুম ঘরের মধ্যে কেউ যেন পায়চারি করছে। তারই তালে তালে ঠুং ঠুং শব্দ হচ্ছে, আর আমার নাকে আসছে একটি মিষ্টি সুগন্ধ। আমার তন্দ্রা কেটে গেল। চোখ মেলে তাকালুম। দেখলুম একটি অদ্ভুত দেখতে মেয়ে বাথরুমে ঢুকে গেল। কিন্তু কিন্তু বাথরুমের দরজাটা খোলাই রইল। দরজা কি খোলাই ছিল? মনে করতে পারলুম না। হয়তো দিবা স্বপ্নই দেখছিলাম তন্দ্রার ঘরে। কোনো রকমে কম্বলের ঢাকা খুলে খাট থেকে নেমে বাথরুমের দরজাটা টেনে বন্ধ করে দিলুম। দিয়েই আবার গিয়ে শুয়ে পড়লুম। এরপরেও আমাদের অনেকটা পথ যেতে রাত্রি হয়ে যাবে। এসব পাহাড়ি পথে রাত্রে চলাটা একদমই নিরাপদ নয়। কোথায় যে রাস্তায় ধস নেমে বসে আছে কেউ বলতে পারে না। আর আমরা এমন একটা সীমান্ত অঞ্চল দিয়ে চলেছি যে কোনো সময় বিদেশি সৈনিকের গুলি ছুটে আসতে পারে। আমার বোধহয় একটু তন্দ্রাই আসছিল। শুনতে পেলুম ঘরের মেঝেতে কেউ হেঁটে বেড়াচ্ছে। আমি চোখ মেলে তাকিয়ে অবাক হয়ে দেখলুম গলা থেকে হাঁটু অবধি লাল পোশাক পরা একটা লোক ঘরের একটা জানলার কাছ থেকে দরজা অবধি হেঁটে বেড়াচ্ছে, পায়ে মোজা আর জুতো। মাথায় টুপি পরা থাকলেও লম্বা চুল বেরিয়ে পড়ছে, আর তার ফর্সা মুখে গোঁফ দাঁড়িয়ে রয়েছে। আশ্চর্য, এ কোথা থেকে এলো? আমি উঠে বসে জিজ্ঞেস করলাম, কে 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 আপনি? কে? এ ঘরে এলেন কেমন করে? লোকটা আমার দিকে একবার তাকালো, তারপর বাথরুমের দরজা খুলে ভিতরে চলে গেল। আমি বিছানা ছেড়ে উঠে পড়লুম, পায়ে জুতো গলিয়ে বাথরুমের দরজা খুললুম। কেউ কোথাও নেই, কেবল বড় জানলার কাচের পাল্লা দুটো খোলা। জানলার বাইরে জঙ্গলি ঝোপঝাড়। আমি এগিয়ে গিয়ে জানলায় উঁকি দিতে লাগলুম। তৎক্ষণাৎ দরজাটা শব্দ করে বন্ধ হয়ে গেল। আমি লাফ দিয়ে দরজার কাছে গিয়ে পাল্লা ধরে টানলুম, কিন্তু দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। আমি চিৎকার করে ডাকলাম, ক্যাপ্টেন বাসু, ক্যাপ্টেন বাসু, দয়া করে দরজাটা খুলে দিন। তখনই জানালার কাছে খিলখিল হাসির শব্দ শুনতে পেলুম। ফিরে তাকিয়ে দেখি চুল এলো করা একটা পাহাড়ি মেয়ে জানলার বাইরে দাঁড়িয়ে হাসছে। মুখটা তার মোটেই খারাপ নয়। গলা থেকে বুক অবধি নানা রঙের পাথরের মালায় ঢাকা। তাকে আমার পাগলি ছাড়া আর কিছুই মনে হলো না। আমি তার দিকে তেড়ে গেলুম। সে ভয় না পেয়ে তার একটা হাত ভিতরে বাড়িয়ে দিল। আমি হাতটা ধরতে গেলুম, অমনি সে হাতটা সরিয়ে নিল। আমি ওর এলো চুল ধরবার জন্য হাত বাড়ালুম। সে পিছিয়ে গেল আর খিল খিল করে হাসতে লাগলো। আমি এমনই খেপে গেলুম, বড় জানলাটায় উঠে বাইরে গিয়ে লাফিয়ে পড়লুম। মেয়েটি বোধহয় ভাবতে পারেনি আমি এমন একটা কাণ্ড করতে পারি। সে দৌড় দিল, আমিও তার পিছনে পিছনে ছুটলাম। কিন্তু জঙ্গলি ঝোপঝাড়ের মধ্যে যে সে কোথায় হারিয়ে গেল দেখতে পেলাম না, অথচ তার হাসি শুনতে পেলাম। হাসির শব্দ লক্ষ্য করে আমিও জঙ্গলি ঝোপে ঢুকে পড়লুম। এ নিশ্চয়ই কোনো মতলববাজ মানুষের ব্যাপার।
হাসির শব্দ লক্ষ্য করে ছুটতে ছুটতে হঠাৎ একসময় আমি বাংলোর সামনে পাহাড়ের খাদের ধারে রাস্তায় এসে পড়লুম। তখন আর হাসি শোনা যাচ্ছে না, জুংলি ঝোপও নেই। অবাক হয়ে দাঁড়িয়ে পড়লুম। আর একটু হলেই আমি হাজার হাজার ফুট নিচে পড়ে যেতুম। উত্তরের আকাশে তুষারাবৃত পর্বতের গায়ে রোদের নানা রং খেলছে। আমি বাংলোর দিকে এগিয়ে গেলুম। দেখলুম সিকিমি সৈনিকটি বাংলোর দরজায় দাঁড়িয়ে আছে। ঘরে ঢুকে দেখলুম ডাক্তার মিজার মোহান্তি আর ক্যাপ্টেন বাসু দুটো সোফায় গা এলিয়ে চোখ বুজে আছেন। মিসেস মোহান্তি বড় সোফায় শুয়ে ঘুমাচ্ছেন, আর পায়ের শব্দে ক্যাপ্টেন বাসু চোখ মেললেন। আমি যে ঘরে শুয়েছিলাম সে ঘরে ঢুকে বাথরুমের দরজাটা দেখলুম। অবাক কাণ্ড, সত্যি বাইরে থেকে বাথরুমের দরজাটা ছিটকিনি বন্ধ। আমি শোবার ঘর থেকে বাইরের ঘরে এলুম। ক্যাপ্টেন বাসুকে ইশারায় ডেকে ঘরের বাইরে নিয়ে গিয়ে সব কথা বললুম। তিনি শুনে খানিক অবাক হয়ে বললেন, আশ্চর্য, আমরা তো কেউ আপনার শোবার ঘরে ঢুকিনি, কোনো মেয়ের হাসিও শুনতে পাইনি। আমরা দুজনেই দুজনের মুখের দিকে অবাক চোখে তাকিয়ে রইলুম। এ ভুতুরে ব্যাপারের কোনো ব্যাখ্যাই আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমার ধারণা ওখানে এমন কিছু লোক হয়তোবা আছে যারা চায় না এই বাংলোয় এসে কেউ থাকুক। ওখান থেকে চলে আসবার সময় সিকিমি সৈনিকটিকে জিজ্ঞেস করেছিলাম সে যদি কখনো কিছু দেখে থাকে, কিন্তু না, সেও পরিষ্কার বলল সেরকম কিছু দেখলেই সে নাকি গুলি চালিয়ে দিত। দুর্ভাগ্যের বিষয় আমার কাছে বন্দুক বা রিভলভার কিছুই ছিল না, কিন্তু ক্যাপ্টেন বাসু আর ডাক্তার মেজর মোহান্তির কাছে রিভলভার ছিল। সেই জন্যে কি ভূতেরা তাদের দেখা দেয়নি, কে জানে। এতক্ষণ শুনছিলেন সমরেশ বসু রচিত ভৌতিক ছোট গল্প উত্তর সিকিমের ভূত বাংলোর শ্রুতি নাট্যরূপ। মিসেস মোহান্তির চরিত্রে পূর্ণিশা, ডাক্তার মোহান্তির চরিত্রে প্রধান, ক্যাপ্টেন টি.কে. বাসু ও রিপোর্টার তন্ময়, ও গল্প পাঠে তিতাস। আবার কোনো এক রবিবার কোনো এক নতুন গল্প নিয়ে হাজির হব গল্পালাপের এক নতুন পর্বে। নমস্কার।